নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে পিওজেকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর এখানে ইলেকশন রয়েছে। এবার সেই ইলেকশনের পদ্ধতিতে কিছু বদলাও আনার জন্য বা নিয়মকানুনের পরিবর্তন করার জন্য সেখানকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে এবং সেই প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি, কিন্তু প্রতিবাদের আকার ধীরে ধীরে করে বেড়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে বিগত বেশ কয়েকদিন ধরে প্রতিবাদ একটা খুব মারাত্মক লেভেলে গেছে এবং সেইটাকে দমনপীড়ন করে সেটাকে কমপ্লিটলি একদম নিপীড়িত অবস্থা, মানে সেটাকে একদম গুঁড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানি সেনা কিন্তু যথেচ্ছভাবে নৃশংস অত্যাচার করছে, যেটার বেসিক্যালি খবর কিন্তু খুব সামান্যই, মানে আমরা যেটুকু আজকের দিনে দাঁড়িয়ে আলোচনা করবো সেটুকু খুব সামান্য। অ্যাকচুয়াল যে কি পরিমাণ নিপীড়ন সেখানে চলছে সেখানকার মানুষই বলতে পারবেন। তার কারণ হচ্ছে ওখানে কিন্তু বেশ অনেক দিনই হলো ইন্টারনেট ব্যবস্থাটা পুরোটা বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে আমাদের মানে বাকি সভ্য জগতের কাছে কিন্তু অ্যাকচুয়াল খবর কিন্তু প্র্যাকটিক্যালি কিছুই বেরিয়ে আসছে না। আমরা যেটা পাচ্ছি সেটা বেসিক্যালি ইংলিশে যদি বলি তাহলে টিপ অফ দ্য আইসবার্গ যে কথাটা আছে এটা হচ্ছে তাই। যাই হোক, একদিকে পাকিস্তান কিন্তু এই অধিকৃত কাশ্মীর বা পিওজেকেতে সাধারণ মানুষের বিদ্রোহ চরম আকার যে ধারণ করছে সেটা ফেস করছে, তার সঙ্গে অন্যদিকে বালুচিস্তানের একটা আন্দোলন চলছে এবং আফগানিস্তান সীমান্তে কিন্তু পাকিস্তানি সেনাকেও রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। আজকে এই সবগুলো নিয়ে আলোচনা করব, ছোট্ট পরিসরে আলোচনা করব, যদি ইচ্ছা হয় পুরোটা শুনতে পারেন। প্রথমেই জেনে নেওয়া যাক পিওজেকের মাটিতে ঠিক কী অবস্থা, কী পরিমাণ রক্ত ঝরছে এবং এর আসল পরিসংখ্যানটা কী। যদিও এইমাত্রই বললাম অ্যাকচুয়াল নাম্বারস কেউ জানতে পারছে না, ফলে যেটাও আমরা জানবো সেটা কিন্তু অনেকটা কনজারভেটিভ হতে, ফলে আমিও আপনাদের কাছে যে সংখ্যাটা দেবো সেটা কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা নয় বলেই ব্যক্তিগত ধারণা। যাই হোক, ফলে সরকারি কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে রাস্তায় নামা সাধারণ মানুষের উপর পাকিস্তানি প্রশাসনের চরম দমন পীড়নের ফলে ইতিমধ্যেই অন্তত 7 জন নিহত এবং 63 জন আহত হয়েছেন। এই যে বলছি 7 জন নিহত এবং 63 জন আহত হয়েছেন, এটা কিন্তু গতকালের ফিগার ছিল, বাট আজকের দিনে দাঁড়িয়ে অঘোষিত বা অলিখিত মানে সাপোর্টিভ নয়, মানে আনসাপোর্টেড কন্ডিশনস থেকে বা প্লেসেস থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু 7 জন নয়, এর বেশি বলা হচ্ছে, 11 জনের বেশি। কোথাও 11 জন বলছে, কোথাও 13 জন বলছে এবং 70-এর জায়গায় এটা কিন্তু 63-র জায়গায় 70 এবং 70-এর জায়গায় বহু ক্ষেত্রে 80 থেকে 100 বা 100 বেশি, আবার কিছু জায়গায় 200 জন আহত হয়েছেন এটাও বলা হচ্ছে। যাই হোক, আমি খুব কনজারভেটিভতে যে আমি সংখ্যাটা পেয়েছি বিভিন্ন সংবাদপত্র মাধ্যম মারফত, আমি সেই সংখ্যাটাই আপনাদের সামনে রাখলাম। সেই সংখ্যা অনুযায়ী গতকালের হিসাবে 7 জন নিহত এবং 63 জন আহত হয়েছেন। ঘুরিয়ে যদি দেখি তাহলে আজকের দিনে অনেক সংবাদপত্র কিন্তু এই সংবাদটা পরিবেশন করছেন যে 7 নয়, অ্যাকচুয়ালি 11 বা তার বেশি নিহত হয়েছেন এবং 70 বা তার বেশি আহত হয়েছেন। যাই হোক না কেন, এই আন্দোলনকে আটকানোর জন্য আঞ্চলিক সরকার জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি বা জেএএসি অর্থাৎ জ্যাক, এর পরবর্তী ক্ষেত্রে থেকে আমরা জ্যাক বলেই কথাটা বলবো, অর্থাৎ জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি, JAAC অর্থাৎ জ্যাককে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আন্দোলন থামেনি এবং রাওয়ালকোটের কমিশনার সরদার ওয়াহিদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শুধুমাত্র সেই এলাকাতেই সংঘর্ষে 3 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং 40 জন আহত হয়েছেন। এবং একটি ইন্টারভিউতে আমি নিজে পার্সোনালি দেখেছি যেটা উনি বলেছেন যে ওনার চোখের সামনেই 3 জন বা 3 জনের বেশি সাধারণ নাগরিক মারা গেছেন এবং 40 জনের বেশি আহত হয়েছেন। উনি কিন্তু ক্যাটাগরিক্যালি এটা মেনশন করেছেন যে ওনার চোখের সামনে। যেটাই হোক না কেন, সেই রাওয়ালকোটের কমিশনার সরদার ওয়াহিদ উনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শুধুমাত্র ওই এলাকাতেই সংঘর্ষে 3 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং 40 জন আহত হয়েছেন। সাধারণ মানুষের এই ক্ষোভের আগুনে প্রশাসনের দিক থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, 4 জন পুলিশকর্মী নিহত হয়েছেন এবং আরও 23 জন পুলিশকর্মী আহত হয়েছেন, যে সংখ্যাটা কিন্তু পরবর্তীকালে বেড়েছে। যাই হোক, পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। শুধুমাত্র একটি ছুটির দিন বা উইকেন্ডের মধ্যেই কিন্তু 70 জনের বেশি জ্যাক সদস্যকে গ্রেপ্তার করতে হয়েছে। কিন্তু এই অশান্তি কিন্তু একদিনের নয়, গত বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও এই অঞ্চলে ব্যাপক সহিংস আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যেখানে হতাহতের সংখ্যা কিন্তু 200 ছাড়িয়ে গিয়েছিল। এবার এই আন্দোলনের মূল কারণ হলো 12টি সংরক্ষিত আসন। আগামী 27শে জুলাই সেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে এই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার দিন ধার্য করেছে আঞ্চলিক নির্বাচন কমিশন। এবার আমি ছোট্ট করে এই জিনিসটা বুঝিয়ে দিই যে 12টা সিট যেটা
সেইটা নিয়ে ডিসপিউটটা কি। 1947-এ দেশভাগের পর পাকিস্তান বলল যে এই পিওজেকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরে 12টা সিট রাখা থাকবে, এটার কোটাতে থাকলো বা রিজার্ভে থাকলো। যে রিজার্ভে দাঁড়াবে কারা বা সিটটা পাবে কারা না, যারা ভারতবর্ষ থেকে উদ্বাস্তু হিসেবে এসেছিল। এটা ছিল পাকিস্তানের পলিসি, কিন্তু সেই জন্য ওরা 12টা সিট রাখলো। অ্যাপারেন্টলি যদি দেখি তাহলে এটা কিন্তু খুব একটা ভালো একটা অ্যারেঞ্জমেন্ট এবং এটাকে সবাই সাধুবাদ জানাবে। কিন্তু গণ্ডগোলটা যেটা, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ থেকে পাকিস্তান গেছিল মুষ্টিমেয় হাতে গোনা কিছু সংখ্যক মানুষ, ওয়ারাজ পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছিল প্রচুর মানুষ। যেমন ওয়েস্টার্ন সাইডে স্পেশালি পাকিস্তান বা রাজস্থানের দিকে প্রচুর মানুষ বর্ডার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছেন, যেটা আমাদের বাংলাদেশের থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে এসেছেন, ঠিক একই ঘটনা ওখানেও পাঞ্জাবেও ঘটেছিল। যাই হোক, ফলে এই যে কিছু মানুষ যারা ভারতবর্ষ থেকে চলে গেল পাকিস্তানে গেল, তারা কিন্তু নট নেসেসারি যে পিওজেকেতেই গিয়ে সেটেল করলো, তারা কিন্তু মানে পাকিস্তানের যে অ্যাকচুয়াল শহরাঞ্চল যেটা বা মূল ভূখণ্ড যেটা, সেইখানে তারা কিন্তু অ্যাকচুয়ালি চলে গেছিল। কিন্তু পাকিস্তান শুরু থেকেই এই পিওজেকেতে 12টা সিট রাখলো, শুধু তাই নয়, এবারে এর মধ্যে খেলাটা কোথায়, খেলাটা হচ্ছে এই যে 12টা সিটের ক্যান্ডিডেট বা 12টা সিটে যে ক্যান্ডিডেটরা ইলেক্টেড হয়ে আসবে, এই ক্যান্ডিডেটরা কিন্তু কেউ পিওজেকেতে থাকে না এবং এই ভোটটা কিন্তু ওখান থেকে কন্ট্রোল হয় না। এই ভোটটা কোত্থেকে কন্ট্রোল হয়, আইদার রাওয়ালপিন্ডি নয় লাহোর নয় করাচি, যে যেখানে বসে আছে। অর্থাৎ এই 12টা সিটের ক্যান্ডিডেট কিন্তু কেউ পিওজেকের নয়। ফলে যদি ধরে নিই আমার বা আপনার পাড়ায় ইলেকশন হচ্ছে, যে বা যে সমস্ত সিটে লোকজন দাঁড়িয়েছে তারা হয়তো আমার পাড়ার বা আপনার পাড়ার নয়, মানে 12টা সিট আমার পাড়াতেই রয়েছে, কিন্তু যারা ইলেক্টেড হবেন যেসব ক্যান্ডিডেট, তারা কিন্তু কেউ আমার পাড়ার নন বা আপনার পাড়ার নন, তারা কিন্তু অন্য বেপাড়ার। ফলে এই যে 12টা সিট যেটা রইল, সেটা বকলমে পাকিস্তান তার মূল ভূখণ্ড থেকে অপারেট করে। অর্থাৎ পিওজেকের নিজস্ব লোকেরা কিন্তু 12টা সিটে কেউ ইলেক্টেড হয়ে আসে না, গল্পটা এখানে। ফলে এই 12টা সিট যেহেতু সবসময় পাকিস্তানে যে সময় দাঁড়িয়ে যে পার্টিটা কন্ট্রোলে আছে, অর্থাৎ রুলিং পার্টি, তারাই কিন্তু এই 12টা সিটকে দখল করে। এবং এই 12টা সিটের ক্যান্ডিডেটরা কিন্তু যখন নমিনেশন দেওয়া হয় তখন কিন্তু দেখা যায় কেউ করাচি, কেউ লাহোর, কেউ রাওয়ালপিন্ডি, কেউ মুলতান, এইসব বিভিন্ন জায়গা থেকে রয়েছে, যার ফলে পিওজেকের অ্যাকচুয়ালি কিন্তু কেউ নয়। ফলে এই যে পরবর্তীকালে পিওজেকেতে কোনো রকম আইন কানুন চেঞ্জ করতে গেলে বা অ্যাকচুয়াল রুলিং অথরিটি যদি হয় বা যারা শাসন ব্যবস্থাতে আসবে, তারা কিন্তু কেউই আলটিমেটলি শাসন ব্যবস্থায় আসতে পারে না, অর্থাৎ লোকালরা কেউই কিন্তু আসতে পারে না। তার কারণ হচ্ছে ওই 12টা সিট ফাইনালি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেটা কিন্তু পাকিস্তানে যখন যে পার্টিটা রুল করে তারাই অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, যার ফলে ওটা নামে পিওজেকে, কিন্তু অ্যাকচুয়ালি রুল হয় যেটা, দ্যাট ইজ বিং রুলড বাই দ্য দেন পাওয়ার আর্নিং পার্টি, মানে যে সময় যে পার্টিটা রুলিং পার্টি, মানে দ্যাট ইজ বিং কন্ট্রোল বাই দ্য রুলিং পার্টি, অর্থাৎ যে সময় দাঁড়িয়ে যে পার্টিটাকে পার্টি রুলিংয়ে আছে সেই পার্টিটা কিন্তু 12টা সিটকে দখল করে। এটা নিয়েই বেসিক্যালি প্রতিবাদটা হচ্ছে। ফলে এটা কিন্তু অনেক বছর ধরে প্রতিবাদটা হচ্ছিল, কিন্তু কোনোবারই এটা কেউ শোনে না। ফলে এটাতে কিন্তু প্রত্যেকবারই, এবং এই ইলেকশনের আগে কিন্তু ফাইনালি প্রত্যেকবারই কোনো না কোনো দমনপীড়ন হয়, এবং দমনপীড়নের ফলে তাদেরকে লোকাল লোকজনকে মারপিট হয় এবং তাদেরকে ফাইনালি গুলি চালিয়ে মেরে দেওয়া হয়। এবং আলটিমেটলি এবারেও কিন্তু সেই একই অর্ডার দেওয়া হয়েছে পাকিস্তানি গভর্নমেন্টের থেকে, যে দেখা মাত্র বা কোনো রকম কোনো গন্ডগোল হলে মানে সঙ্গে সঙ্গে দেনান দেয়ার শুট অ্যাট সাইট অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকম এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে কিন্তু গুলি করা হবে এবং গুলি করে সেই মানুষকে মেরে দেওয়া হবে। ফলে তার কোনো, এবার যখনই 2-4টে লোক মারা গেল তখন বাকি লোকজন ভয় পেয়ে যাবে। যার ফলে জ্যাকের দাবি হচ্ছে 1947-এর পর যে সমস্ত মানুষ কাশ্মীর থেকে পাকিস্তানের মূল ভূখণ্ডে চলে গেছিল, তাদের জন্য সংরক্ষিত এই 12টি আসন অবিলম্বে বাতিল করতে হবে, এবং বাতিল করে তাদের নিজস্ব অর্থাৎ পিওজেকেতে যারা বসবাস করছে তাদেরকে ক্যান্ডিডেটশিপ দিতে হবে। কারণ এই আসনগুলোকে ব্যবহার করে পাকিস্তানের মূল রাজনৈতিক দলগুলো ইসলামাবাদে বসে পিওজেকের সরকারকে কন্ট্রোল করে। ফলে এই 12টা আসন বাতিলের অর্থ হলো এই অঞ্চলের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন বা স্বাধীনতা অ্যাকচুয়ালি। আর এই দাবিটা এতটাই জোরালো হয়েছে যে পরিস্থিতি সামাল দিতে আঞ্চলিক প্রশাসন ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 14,000 অতিরিক্ত নিরাপত্তা কর্মী চেয়েছে। অর্থাৎ পিওজেকের রুলিং পার্টি বা এখন যে গভর্নিং বডি আছে, রাদার আঞ্চলিক প্রশাসন সংস্থা বা প্রশাসন ফেডারেল যে আছে, তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 14,000 অতিরিক্ত নিরাপত্তা কর্মী চেয়েছে। ইভেন
নেট ব্লকসের মতন আন্তর্জাতিক ইন্টারনেট নজরদারি সংস্থা জানিয়েছে যে এই বিক্ষোভের খবর যাতে বাইরের দুনিয়ায় না পৌঁছায় তার জন্য ওই অঞ্চলে ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং মুজাফরাবাদে সারি সারি সেনার কনভয় ঢুকছে এবং এইটা কিন্তু অলরেডি আজকে সকালে কিন্তু আরও বেশি অ্যাগ্রাভেট করে গেছে, যার ফলে পাকিস্তানের বিপদ শুধু যে পিওজেকেতে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। এবং পাকিস্তান এই সময় একটা দুঃসময়ের মধ্যে দিয়ে মানে কাটছে, পাকিস্তানে বরাবরই কাটে। পাকিস্তান এই মুহূর্তে একসঙ্গে 3টি আলাদা ফ্রন্টে লড়ছে, যেটা যে কোনো দেশের সেনার জন্য কিন্তু সত্যি টাফ কন্ডিশন। তার কারণ হচ্ছে প্রথমত পশ্চিম দিকে আফগানিস্তান সীমান্তে বা ডুরান লাইন ধরে, যেহেতু তালিবানরা ডুরান লাইন মানছে না, যার ফলে আফগানিস্তান সীমান্ত বা ডুরান লাইনে তালিবানদের সঙ্গে পাকিস্তানি সেনার প্রায় প্রত্যেক দিনই গোলাগুলি চলছে। দ্বিতীয়ত খাইবার পাখতুনওয়া অর্থাৎ কেপিকে অঞ্চলে তেহরিকি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এদের লাগাতার হামলা চলছে, পাকিস্তানি সেনা কার্যত দিশাহারা। আর তৃতীয়ত বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ তারা কিন্তু পাকিস্তানের সমস্ত মেগা প্রজেক্ট এবং সেনা ক্যাম্পের উপর প্রাণঘাতী হামলা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। ফলে বালুচিস্তান থেকে খাইবার পাখতুনওয়া এবং পিওজেকে এই পুরো জায়গাটাতে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ এবং স্থানীয় গোষ্ঠীগুলো পাকিস্তান সরকারের উপর চূড়ান্তভাবে ক্ষুব্ধ। কোথাও কেউ কিন্তু ইসলামাবাদের এই অত্যাচারী শাসন ব্যবস্থা কেউই মেনে নিতে রাজি হচ্ছে না। যেহেতু পিওজেকে, বালুচিস্তান এবং খাইবার পাখতুনওয়ার মানুষ পাকিস্তান সরকারের উপর চরম অসন্তুষ্ট, তাই অনেকের মনেই প্রশ্ন আসছে যে ভারতের কি এখনই সামরিক অভিযান চালিয়ে পিওজেকে দখল করে নেওয়া উচিত? আপনাদের কাছেও প্রশ্নটা রাখলাম, আপনারা যেরকম যেটা মনে করছেন আপনারা আপনাদের মতন করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, যার ফলে আমারও বুঝতে সুবিধা হবে। ফলে এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসছে যে ইজ ইজ দ্য রাইট টাইম টু গো ফর দিস পিওজেকে অকুপাই করার জন্যই কি এটা একদম আইডিয়াল সময় হতে পারে? সেটা হতেই পারে, যে কোনো সময় হতে পারে। কিন্তু যদি আমরা জিও পলিটিক্সের হিসাবে দেখি তাহলে কিন্তু আমার মত অনুযায়ী অ্যানালিসিস যদি দেখি তাহলে কিন্তু ভারতবর্ষে সরাসরি সামরিক আক্রমণ করাটা কিন্তু খুব একটা ওয়াইজ ডিসিশন হওয়া উচিত না। তার কারণ হচ্ছে ভারতের কাছে কিন্তু মিশন বা টার্গেটটা কিন্তু আলাদা। সেই মিশন বা টার্গেটটা কিন্তু গ্রোথ বা আগামী 2047 অর্থাৎ স্বাধীনতার 100 বছরের মধ্যে কিন্তু একটা হিউজ গ্রোথ, তার কিছু কিছু স্পেসিফিক প্যারামিটার আছে বা কিছু সংখ্যা আছে। আমি সেগুলো ওভারঅল এই ভিডিওতে আলোচনা করছি না, তাতে অনেসেরি অনেকটা বড় হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার মোটো হচ্ছে একটা বিশ্বের অন্যতম 3টে ইকোনমির মধ্যে একটা ইকোনমি হওয়া, যার মধ্যে ইউএসএ, চায়নার পরেই কিন্তু তৃতীয় বৃহত্তম ইকোনমি ইন্ডিয়া হতে যাচ্ছে বা আগামী দিনে সেটাই টার্গেট। এবং শুধু ইকোনমির দিক থেকে নয়, সামরিক দিক থেকে, ইভেন নেভির দিক থেকেও কিন্তু ইন্ডিয়ার কাছে টার্গেটটা অন্য। আর একটা খুব যেহেতু একটা পরিবারের মতন ব্যাপার হয়ে গেছে, খুব নিউট্রালি একটা কথা বলছি, আলটিমেটলি আমরা পিওজেকে বলছি বটে, বাট যেদিন যদি সত্যি কোনোদিন পিওজেকে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন আলটিমেটলি তো ক্লাসটা অন্য বা ব্লাডটা তো অন্য ব্লাড ক্যারি করে। এরা কিন্তু কেউ ভারতবর্ষের জন্য ভাববে না বা ভারতবর্ষের জন্য কিন্তু এরা ইউনাইটেডলি দাঁড়াবে না, বা এদের কাছে ভারতবর্ষের যে আমাদের কাছে যে আন্তরিকতা বা ভারতবর্ষের নিজের দেশ বলে যেটা আমরা মেনেছি বা মানছি, আলটিমেটলি এদের ইতিহাস অন্য। এর বেশি আমি কিছু বলছি না, ওপেন প্ল্যাটফর্ম তো, ইতিহাস অন্য, ব্লাড অন্য, যার ফলে এরা কিন্তু ভারতবর্ষকে কোনোদিনই কেউই নিজের বলে মানবে না। ফলে আলটিমেটলি পিওজেকে নিলেও কিন্তু দেখবেন সেই কোনো না কোনো ছোটোখাটো ঝামেলা বা তারপরে সেখান থেকে কোনো না কোনো ইস্যু তৈরি হয়ে থাকবে। এবং এদের মধ্যে কিন্তু একটা লার্জ গ্রুপ অফ পিপল কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার ক্ষতি করার জন্য, যেমন এখন বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের গ্রুপ অপারেট করে, এরাও কিন্তু ঠিক সেরকমভাবেই অপারেট করবে। কাজে পিওজেকে আমাদেরকে নিয়ে নিতে হবে সেটা বলা ঠিক আছে, কিন্তু আজকের দিনে ভারতবর্ষের যেহেতু টার্গেটটা অন্য, ফলে সেক্ষেত্রে আমার মনে হয় না ডাইরেক্ট পিওজেকের জন্য এগোনোর কোনো প্রয়োজন আছে। আর সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে ভারতবর্ষের কিন্তু যে কোনো যুদ্ধের প্রিপারেশন আলাদা। ভারতবর্ষ এবং পাকিস্তান দুটোই নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি, যার ফলে ভারতবর্ষের কিন্তু নিউক্লিয়ার পাওয়ারের ইউজ করার যে ডক্ট্রিন বা নিউক্লিয়ার ওয়েপন্সের যে ডক্ট্রিন বা নিউক্লিয়ার পলিসির যে ডক্ট্রিন, সেটা কিন্তু পাকিস্তানের থেকে সম্পূর্ণভাবে আলাদা। ভারতবর্ষ একটা ম্যাচিওর্ড কান্ট্রি, সেটা কিন্তু পাকিস্তান নয়। ফলে পাকিস্তানের এমনিতে কিছু নেই, ওর হারানোর কিছু নেই। ফলে আপনি যদি হঠাৎ করে ওকে যুদ্ধে ফেলে দেন, আর ওর জন্য আরও ফিনান্সিয়ালি ক্রিপলড হয়ে যাবে। ফলে হি ক্যান ডু এনিথিং, পাকিস্তান ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। কিন্তু যদিও সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ হচ্ছে আজকের দিনে ভারতবর্ষ এত বড় একটা পাওয়ার যে পাকিস্তানকে টেক কেয়ার করার জন্য উই নিড প্রবাবলি 3-4 আওয়ার্স, তার বেশি সময় লাগে না। আপনারা অপারেশন সিন্দুরের সময় দেখেছেন যে পাকিস্তানকে হ্যান্ডেল করতে গেলে 3-4 ঘন্টায় পাকিস্তানের এয়ার টাইট হয়ে যাবে। কাজেই পাকিস্তানকে নিয়ে ভাবার কিছু ব্যাপার নেই, কিন্তু পাকিস্তানটা আমাদের জন্য টার্গেট নয় বা পাকিস্তানের কোনো
জায়গা নিয়ে আমরা কিন্তু ভাবি না, মানে আমি বলছি পিওজেকের কথা না, আমি বলছি ওভারঅল পাকিস্তানকে নিয়ে আমরা ওয়ারিড নই, মানে ভারতবর্ষ ওয়ারিড না, আমি সেটা বোঝাতে চাইছি। ফলে পিওজেকে বরাবরই ভারতের ছিল, আগেও ছিল, আজও আছে, কালও আসবে। আমার মতে পিওজেকের নিজেদের নাগরিকদেরই ডিসাইড করতে দেওয়া উচিত যে তারা কোন দিকে যাবে, এবং তারা ফাইনালি যদি তাদের মধ্যে থেকে বাইং থাকে যে আমরা নিজেরা ভারতবর্ষের সঙ্গে জয়েন করব, সেটার লনজিভিটি বা সেটার এফেক্টিভনেস অনেক বেটার হবে রাদার দেন আমরা ঝাঁপিয়ে পড়ে তাদেরকে বার করিয়ে নিয়ে এলাম। পড়ে পাওয়া 14 আনা হলেও না ভ্যালু থাকে না, এটাও জেনে রাখবেন। আর সব থেকে বড় জিনিস, যখন শত্রু দেশ অর্থাৎ পাকিস্তানের নিজের মধ্যেই যখন এরকম প্রবল ঝামেলা চলছে এবং সেখান থেকে যখন একটা অংশ নিজেরাই আলাদা হয়ে যাওয়ার জন্য লড়ছে, তখন বরঞ্চ তাদেরকে ইনডাইরেক্টলি সাপোর্ট করে যাওয়াটাই বেটার। এবং শত্রুপক্ষ অর্থাৎ পাকিস্তান যখন পরপর নিজেরা একটা একটা করে ভুল করে যাচ্ছে এবং যার ফলে ক্রিপলড কন্ডিশনে চলে যাচ্ছে, তখন তাদেরকে সেই পথে আরও যেতে দেওয়া উচিত বলে আমার পার্সোনালি মনে হয়। যার ফলে শত্রু যখন নিজের কারণেই ভুল করছে এবং নিজের কারণে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ওকে ধ্বংসের রাস্তায় যেতে দিন বা হাঁটতে দিন। ফলে পাকিস্তান কিন্তু আজ ভেতর থেকে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, এবং যার ফলে যুদ্ধে কিন্তু মানে ইন্টারনাল যুদ্ধে আমি বলছি, ওদের গৃহযুদ্ধ এবং এই 3টে ফ্রন্টের যুদ্ধে কিন্তু ওদের অবস্থা খারাপ। বরঞ্চ তার থেকে উচিত, ভারতবর্ষের উচিত, যে সমস্ত আন্তর্জাতিক মঞ্চগুলো আছে, যেরকম ইউনাইটেড নেশন আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বডিজ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এই সমস্ত যেগুলো আন্তর্জাতিক মঞ্চ বা প্ল্যাটফর্ম যেগুলো আছে, সেগুলোতে বরঞ্চ পিওজেকে বা বালুচিস্তানের সাধারণ মানুষদের যে কি অবস্থা এবং তাদের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রত্যেক দিন, সেটাকে জোর গলায় ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এবং এভিডেন্স দিয়ে তুলে ধরা, যাতে ইন্টারন্যাশনালি পাকিস্তান কোণঠাসা হয়ে যায়। তার কারণ হচ্ছে পাকিস্তান আগামী দিনেও টিকে থাকবে আমেরিকার দয়াতে এবং IMF এর টাকাতে। যার ফলে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো যত বেশি পাকিস্তান এক্সপোজড হবে, তত ওদের ঋণ পাওয়ার বা মানে লোন পাওয়ার চান্সটা কমে যাবে। যত ফিনান্সিয়ালি ওদের টাইট করে দেওয়া যাবে, ওরা তত বেশি অক্সিজেন লেস হয়ে যাবে। ফলে আমার হিসাবে এটা করলে বেটার। ফলে আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট, যে 12টা আসনের যে রাজনৈতিক খেলা, এটা কিন্তু কোনো সাধারণ জিনিস হচ্ছে না, এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষের উপর দমনপীড়ন কিন্তু যে বাড়ছে, আমি বলে দিচ্ছি আপনাকে, আরও যত এই 27শে জুলাই তো ইলেকশন আছে, এর আগে কিন্তু আরও দমনপীড়ন বাড়বে এবং আরও প্রচণ্ড টাফ সিচুয়েশন সেখানে লোকজন ফেস করবেন বা করতে বাধ্য থাকবেন, এবং পাকিস্তানের কাছে এছাড়াও কোনো রাস্তা নেই। ফলে আগামী 27শে, কারণ পাকিস্তান বেসিক্যালি একটা খাদের কিনারে দাঁড়িয়ে আছে যেখান থেকে তাদের ফিরে আসা অসম্ভব। ফলে 27শে জুলাই নির্বাচনের আগে 14,000 সেনা নামিয়েও পাকিস্তানকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে? আমার পার্সোনালি যদি মত বলি, তাহলে একদমই পারবে না। পাকিস্তান যেরকম ঘেঁটে রয়েছে ওরকমই ঘেঁটে থাকবে। যাই হোক, ফলে ভারতের আমার হিসেবে ভারতের এখনই সামরিক হস্তক্ষেপ না করে একটু ওয়েট অ্যান্ড ওয়াচে চলা উচিত। বরঞ্চ ভিতর থেকে ইন্টারনালি যা কিছু হেল্প করা সম্ভব, সেটা বালুচিস্তান হোক, পিওজেকে হোক বা আফগান সাইডে হোক, যেখান থেকে হোক, যা হেল্প করা সম্ভব, যতগুলো যা প্রসেস আছে তার মধ্যে মানে সোজা পথ বাঁকা পথ সব পথই, ফলে সেইটা করে বরঞ্চ ভিতরে পাকিস্তানকে এত ভেঙে দেওয়া উচিত, যার ফলে পাকিস্তানের কোমর এমনিতেই ভেঙে রয়েছে, আরও যেটুকু আছে সেটুকুকে ভেঙে একদম মাটিতে মিশিয়ে দাও, তাহলে আগামী দিনে এমনি নিজেরাই ভেঙে পড়বে। যাই হোক, পিওজেকের এই যে কালকের যে ঘটনা, সেটা নিয়ে আমার মতন করে বিশ্লেষণ করলাম। আপনারা আপনাদের মতন করে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট জানাবেন। কমেন্ট বক্স আমি নিজে চেক করি। এনিওয়েজ, আজকের টপিকটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।